আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য লার্নিং ফ্রগ। আজকে আমরা আলোচনা করব ভ্যালেন্ট থমাস রচিত ডু নট গো জেন্টল ইনটু দ্যাট গুড নাইট কবিতাটি নিয়ে। সো চলো শুরু করা যাক। কবিতাটি ডাইল্যান থমাস তার মৃত্যু পশ্চাৎ বাবাকে উদ্দেশ্য করে লিখেছেন। কবিতাটির মাধ্যমে তিনি বিভিন্ন বাস্তবতা তুলে ধরার পাশাপাশি বৃদ্ধ বয়সীদের কিছু উপদেশ প্রদান করেন। কবিতাটিতে ৬টি স্ট্রানজা বা স্তবক রয়েছে। এখন আমরা প্রতিটি স্ট্রানজা নিয়ে পৃথক পৃথকভাবে আলোচনা করব। পাশে এই কবিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়ার্ডের মিনিং দেওয়া হয়েছে, তোমরা দেখে নিবে। পরের স্লাইডে চলে যাচ্ছি। স্ট্রানজা 1, do not go gentle into that good night. Old age should burn and rave at close of day. Raise, raise against the dying of the light. Do not go gentle into that good night, এটা দিয়ে বোঝায় এই শুভ রাতে তুমি চুপ থেকো না। এটা হচ্ছে এর ওয়ার্ড মিনিং, বাট ইনার মিনিং হচ্ছে মৃত্যুর পূর্ববর্তী সময় তুমি এভাবে শান্ত থেকো না। এখানে এই লাইনে নাইটটা হচ্ছে মেটাফোর। নাইট দ্বারা এখানে মৃত্যুকে বোঝানো হয়েছে। ওল্ড এজ শুড বার্ন অ্যান্ড রেভ অ্যাট ক্লোজ অফ ডে। মৃত্যুর জীবনের এই শেষ সময় বা মৃত্যুর পূর্ববর্তী সময় তোমার নিজেকে পোড়ানো উচিত, জানানো উচিত, নিজেকে জাহির করা উচিত। নিজের ভেতরে যে পটেনশিয়াল আছে সেটাকে বের করে নিয়ে আসা উচিত। এখানে ওল্ড এজ শুড বার্ন অ্যান্ড রেভ অ্যাট ক্লোজ অফ ডে, এই লাইনে ডেটা মেটাফোর। ডে দিয়ে জীবনকে বোঝানো হয়েছে। অ্যাট ক্লোজ অফ ডে মানে জীবনের শেষ সময়। রেজ রেজ এগেইনস্ট দ্য ডাইং অফ দ্য লাইট, জীবন প্রদীপ নিভে যাওয়ার এই মুহূর্তে তুমি জেগে ওঠো এবং গর্জন গর্জন করো। এই ফার্স্ট লাইনটা থার্ড লাইনটা এই স্ট্রানজা 1 এর বারবার রিপিট হবে। প্রত্যেক স্ট্রানজাতেই একবার অথবা এই লাইনটা একবার অথবা এই দুইটা লাইনটাই একবার ব্যবহার করা হবে। যেকোনো একটাও ব্যবহৃত হতে পারে, আবার দুটোও ব্যবহৃত হতে পারে। স্ট্রানজা 2 তে চলে যায়। দো ওয়াইজ মেন অ্যাট দেয়ার এন্ড নো ডার্ক ইজ রাইট, যারা জ্ঞানী মানুষ তারা তাদের জীবনের শেষ সময় উপলব্ধি করতে পারেন মৃত্যুই অনিবার্য। এখানে ডার্ক দ্বারা মৃত্যুকে বোঝানো হয়েছে। বিকজ দেয়ার ওয়ার্ড হ্যাড ফোর্ক নো লাইটনিং দে, তাই তখন তাদের ভাষা হয় কর্কশ এবং সে কথায় থাকে না কোনো দ্যুতি। জীবনের শেষ সময়ে এসে বৃদ্ধ মানুষেরা খানিকটা কর্কশ ব্যবহার করে সবার সঙ্গে, একটু রাফ বিহেভ করে, আহ মেজাজটা একটু বেশি থাকে। তো এটার হওয়ার কারণ যেটা হয় যে পুরো জীবনটা পার করে আসার পর যখন তারা উপলব্ধি করে যে তাদের কথার কোনো দাম নাই বা তারা নিজেরা ইনসিকিউরিটিতে ফিল করে, তখন তারা অনেক বেশি রাফ বিহেভ করা শুরু করে, রুড বিহেভ করা শুরু করে। এই যার কারণে তাদের কথা হয় তখন কাঁটাযুক্ত, নো লাইটনিং দে, মনে হয় যে কোনো দ্যুতি ছড়ায় না। বাট এটা দিয়ে অ্যাকচুয়ালি যেটা ডিপ মিনিং বোঝাচ্ছে যে তাদের এই কাঁটাযুক্ত কথাও অনেক মিনিংফুল হয়। তারা যদিও বা মিনিংলেস মনে করে তাদের নিজেদেরকে, সেটার ইনসিকিউরিটি থেকে এই ব্যবহারটা করে। বাট যদি তাদের এই কথার ব্যবহারটা বা এই কথার যে রাফ বিহেভিয়ারটা, এটাকে ইগনোর করে যদি তাদের কথার মূল্যটাকে দেওয়া হয়, তাহলে সেটা আসলে বৈপ্লবিক একটা পরিবর্তন সাধন করে। কারণ তারা তাদের জীবনে যে জীবনটা যে পার করে আসছে সেটার একটা এক্সপেরিয়েন্স আছে। সেই এক্সপেরিয়েন্সটাই এই রাফ বিহেভিয়ারের মাধ্যমে ফুটে ওঠে। ডু নট গো জেন্টাল ইনটু দ্যাট গুড নাইট, এই শুভ রাতে তুমি চুপ থেকো না বা মৃত্যুর পূর্ববর্তী সময় তুমি এভাবে শান্ত থেকো না। পরের স্ট্রানচায় চলে যাব। গুড মেন, ভালো মানুষেরা, দ্য লাস্ট ওয়েভ বাই ক্রাইং হাউ ব্রাইট, সৎকর্মশীল মানুষেরা তাদের শেষ জীবনের কাজের মাধ্যমেই বেঁচে থাকেন। এটাকে অন্যভাবেও ব্যাখ্যা করা যায় ইনার মিনিং ব্যাখ্যা করতে গিয়ে, যে যারা সারাটা জীবন কাজের মাধ্যমে কাটিয়েছে তারা তাদের জীবনের শেষ সময় পরবর্তী প্রজন্ম বা তাদের আশেপাশে যারা আছে তাদেরকে বলে যে আমি যদি আরেকটু বেশি সময় পেতাম তাহলে হয়তো আমার কাজগুলো আরো বেশি সমাদৃত হতে পারত বা আরেকটু ভালোভাবে কাজটা করতে পারতাম। এটা নিয়ে আমার আরো বেশি এক্সপেকটেশন ছিল। এটা আরো বেশি গুরুত্বপূর্ণ হতে পারত পৃথিবীর জন্য, আশেপাশের মানুষদের জন্য। এটা ভেবে তারা একটু আক্ষেপ করে শেষ জীবনের শেষ সময়টাতে। Their frail deed might have danced in a green bay. তাদের ক্ষণস্থায়ী কর্মগুলোও হয়তো সবুজ উপত্যকায় নেচে বেড়ায়। এখানে দেখো
চারিদিকে পানি একটা হ্রদের মাঝখানে, আর মাঝখানে একটা সবুজ উপত্যকা, গ্রিন বে। তো এই পানির মাঝখানে এই সবুজ উপত্যকাটা যেরকম হাইলাইটেড, ঠিক তেমনি তাদের যে কাজগুলা হয়তো appropriate ভাবে তারা করতে পারেনি বা তারা যেভাবে চেয়েছে সেভাবে করতে পারেনি, সেই কাজগুলো যদি তারা ভালোভাবে করতে পারতেন, প্রত্যাশিত প্রত্যাশা অনুযায়ী যদি করতে পারতেন, তাহলে হয়তো এই গ্রিন বেটা যেভাবে হাইলাইটেড হচ্ছে, পৃথিবীর অনেক মানুষের অনেক কাজের মাধ্যমে বা তাদের নিজের সব কাজের মাঝখানে ওই কাজগুলো হয়তো আরো বেশি সমাদৃত হতে পারতো, আরো বেশি acceptance পেতে পারতো, acceptable হতে পারতো। রেজ এগেইনস্ট দ্য ডাইং অফ দ্য লাইট। জীবন প্রদীপ নিভে যাওয়ার মুহূর্তে তুমি জেগে ওঠো এবং তর্জন গর্জন করো। জীবনের এই শেষ সময়ে কবি বলেছেন চুপ না থেকে তাদের ওই কাজগুলো নিয়ে ভাবা উচিত, পরবর্তী প্রজন্মের মাঝে তাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করা উচিত, সেই কাজগুলো নিয়ে ভাবা উচিত, লেখালেখি করা উচিত বা বলা উচিত, কথা বলা উচিত, কাজ করা উচিত, যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী। এই মেসেজটাই কবি এই স্ট্রানজাতে দেওয়ার চেষ্টা করেছেন। স্ট্রানজা 4 এ যাব। wild man who caught wild men who caught and sang the sun in flight. wild man বলতে এখানে অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চারাস ম্যানকে বোঝানো হয়েছে। জাস্ট জাস্ট লাইক বিয়ার গ্রিলস, আমি উদাহরণ হিসেবে এটাকে ব্যবহার করেছি। ইনি যেমন বিভিন্ন ওয়াইল্ড লাইফ নিয়ে বিভিন্ন অ্যাডভেঞ্চার নিয়ে মানে খুব বেশি ইন্টারেস্টেড, এরকম যারা অ্যাডভেঞ্চারাস ছিলেন তাদের উচিত এমনকি অ্যাডভেঞ্চার করতে করতে সূর্যকে ছুঁয়েছেন এবং উড়ন্তভাবে সূর্যকে ছুঁয়েছেন এবং গান করেছেন। এখানে সূর্যকে ছোঁয়া কখনোই সম্ভব না, বাট এটা দিয়ে বোঝাচ্ছে মেটাফোর, অ্যাকচুয়ালি এটা দিয়ে বোঝাচ্ছে যে সূর্য যেমন গরম আছে, তাপ আছে, আমাদেরকে তাপ দেয়, কষ্ট দেয়, বাট এই সূর্যের কারণে, এই সূর্যের শক্তি দিয়েই তো পুরো পৃথিবী চলে। এই পৃথিবীই থাকতো না যদি সূর্যের আলো না থাকতো। বাট এই জীবনেও ঠিক সেইভাবে অনেক প্রতিবন্ধকতা থাকে, তার মাধ্যমে জীবনটাকে উপভোগ করতে হয়। অন্যভাবে বলা যায় যে যারা অ্যাডভেঞ্চারাস, এমনকি অ্যাডভেঞ্চার করতে করতে সূর্যকেও ছুঁয়েছে, গান করতে করতে উড়ন্তভাবে সূর্যকে ছুঁয়েছে, সেও জীবনের শেষে উপলব্ধি করতে পারে অ্যান্ড লার্ন টু লেট দে গ্রিভড ইট অন ইটস ওয়ে। তারা জীবনে কিছুই করে নাই এরকম, সেও জীবনের শেষ পর্যায়ে জীবনকে উপভোগ না করার আক্ষেপ করে। ডু নট গো জেন্টল ইনটু দ্যাট গুড নাইট। মৃত্যুর পূর্ববর্তী সময় তুমি এভাবে শান্ত থেকো না। নিজের জীবনকে এক্সপিরিয়েন্সে গাদার করো, নিজের জীবনকে এক্সপ্লোর করো। আমি একটা ডকুমেন্টারি দেখেছিলাম একটা নিউজে, একজন মহিলা ১০৯ বা ১০৫ বছর বয়সী, উনি এরোপ্লেন থেকে জাম্প দিয়েছেন, বানজি জাম্পিং বলে আই থিংক। তো তার কয়েকদিন পরে উনি মারা যান, বাট জীবনের শেষ পর্যায়ে উনি এসেও এই অ্যাডভেঞ্চার করতে করতে মারা গেছেন। তো কবি বলেছেন জীবনের শেষ পর্যায়ে অ্যাডভেঞ্চারটা নেওয়া উচিত অ্যাকচুয়ালি। এই যে গল্পটা বললাম এটা অনেক পরে ঘটেছে এই কবিতাটা লেখার, বাট বেসিক্যালি মেসেজটা এমনই দিতে চেয়েছেন কবি এই কবিতায় এই স্ট্রানজার মাধ্যমে। শেষ বয়সে চুপ না থাকতে বলেছেন, অ্যাডভেঞ্চার করতে বলেছেন, আম, তাদের কাজ নিয়ে আলোচনা করতে বলেছেন। এভাবেই পুরো কবিতাটা বিভিন্ন উপদেশের মাধ্যমে শেষ হবে। পরবর্তী স্ট্রানজা যদি চলে যাই, এখানে গ্রেভ ম্যান নেয়ার ডেড হু সি উইথ ব্লাইন্ডিং সাইট। মৃত্যু পথযাত্রী মানুষেরা যারা তাদের ক্ষীণ দৃষ্টিতে দেখে, রাশভারী মানুষ, এখানে গ্রেভ ম্যান বলতে মৃত্যু পথযাত্রী রাশভারী মানুষেরা যারা তাদের ক্ষীণ দৃষ্টিতে দেখে। বয়স হয়ে গেলে তো কম বেশি সবারই চোখের দৃষ্টি কমে আসে। ব্লাইন্ড আইস কুড ব্লেজ লাইক মেটিওরস অ্যান্ড বি গে। তাদের দৃষ্টিও উল্কার মতো চমকায় এবং তুমি প্রফুল্ল থাকো। এখানে গে শব্দের অর্থ হচ্ছে প্রফুল্ল থাকা। তারা তো তখন অনেক বেশি মনমরা হয়েছে, তো তাদেরকে প্রফুল্ল থাকতে বলছে। তাদের চোখও তখন উল্কার মতো চমকায়। উল্কা যেরকম আলো ছড়ায় ঠিক তেমনি। রেজ এগেইনস্ট দ্য ডাইং অফ দ্য লাইট। মৃত্যুর এই পূর্ববর্তী সময় তুমি চুপ থেকো না। জীবন প্রদীপে নিভে যাওয়ার মুহূর্তে তুমি জেগে ওঠো এবং গর্জন গর্জন করো। সিক্স স্ট্রানজা এবং ফাইনাল স্ট্রানজা, এটাই বেসিক্যালি এটার পুরা কবিতাটাকে অনেক বেশি মডিফাই করছে বা অনেক বেশি হাইলাইট করেছে। অ্যান্ড ইউ মাই ফাদার দে আর অন দ্য স্যাড হাইট। এবং তুমি আমার বাবা,
জীবন মৃত্যু উপত্যকার চূড়ায় পৌঁছে বা জীবনের শেষ পর্যায়ে পৌঁছে এই ছবিতে যেরকম এই লোকটা একেবারে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছে, এরপরে সামনে আগালেই পড়ে যাবে। এখানে এই পাহাড়ের শেষ প্রান্ত। ঠিক তেমনই জীবনের শেষ প্রান্তে পৌঁছে কার্স ব্লেস মি নাও উইথ ইউর ফিরস্ট টিয়ার্স আই প্রে। আমি অনুরোধ করছি তোমার চোখের পানির ভয়ঙ্কর দৃষ্টির দ্বারা আমাকে আশীর্বাদ করো, অভিশাপ দাও, যা ইচ্ছা তাই করো। মৃত্যুর পূর্ববর্তী সময় তুমি এভাবে শান্ত থেকো না। জীবন প্রদীপ নিভে যাওয়ার এই মুহূর্তে তুমি জেগে ওঠো এবং তর্জন গর্জন করো। এখানে অ্যান্ড ইউ মাই ফাদার দে আর অন দ্য স্যাড হাইট, এই লাইনটায় স্যাড হাইট হচ্ছে মেটাফোর। স্যাড হাইট ইজ এ মেটাফোর। এখানে মৃত্যুর যে অনিবার্য, মৃত্যুতে যে আমাদের সবাইকেই মৃত্যু স্বাদ ভোগ করতে হবে, এটা বোঝানোর জন্য এই স্যাড হাইট কথাটাকে কবি উল্লেখ করেছেন। এখন আমরা চলে যাব কবিতাটা কিভাবে আনসার করতে হবে মেটাফোর সেটা সম্পর্কে আলোচনা করতে। এখানে ৪ টা কলাম দেওয়া আছে উপর থেকে নিচে। উপর থেকে নিচে যে দাগগুলো যায় সেটাগুলো হচ্ছে কলাম। এখানে ৪ টা কলাম দেওয়া আছে। ফার্স্ট এর কলামে দেওয়া আছে লাইন অফ দ্য পোয়েম। আমরা যেই মেটাফোরটাকে আইডেন্টিফাই করতে পারবো, যে লাইন থেকে আইডেন্টিফাই করব ওই পুরো লাইনটাকে লিখতে হবে ১ম কলামে। এরকম ৫ টা রো দেওয়া থাকবে খালি। আর ১ম রোটায় হেডিং দেওয়া থাকবে। ওই ইনস্ট্রাকশন অনুযায়ী পরের রোটা কমপ্লিট করতে হবে। তো ৫ টা রো দেওয়া থাকবে ১, ২, ৩, ৪, ৫। ডু নট গো জেন্টল ইনটু দ্যাট গুড নাইট। এখানে জীবন প্রদীপ নিভে যাওয়ার মুহূর্তে তুমি এতটা শান্ত থেকো না। এটা হচ্ছে এর অ্যাকচুয়াল মিনিং। বাট এই শুভ রাতে তুমি শান্ত থেকো না, এটা হচ্ছে এর ওয়ার্ড মিনিং। এই লাইনের নাইট মেটাফোর। এইজন্য পরের কলামে আমরা নাইট লিখলাম ফার্স্ট রোতে। এরপরে হচ্ছে নাইটটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? রূপক অর্থে। কোনটা বোঝাতে এটাকে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে? এটা লিখতে হবে পরের কলামে। তো এখানে মেটাফোর বা কম্পেয়ার টু নিচে অ্যাকচুয়াল ইনার মিনিং যেটা সেটাকে লিখতে হবে। যেমন এখানে নাইট ইজ কম্পেয়ার টু ডেথ। মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে। রিজন টু ইউজ মেটাফোর। কেন? এই লাইনটায় মেটাফোরটা ইউজ করে কি বোঝানো হয়েছে? যেমন এই লাইনে বোঝানো হয়েছে টু শো দ্য ইনভিটেবিলিটি অফ ডেথ। মৃত্যু যে অনিবার্য, মৃত্যু যে উপেক্ষা করা যাবে না, সেটাকে বোঝাতে এই লাইনে এই ডেড শব্দটা ব্যবহার করা হয়েছে। দেন পরের উদাহরণে চলে যাব এবং আমি পরামর্শ দিব ফার্স্টে যখন আমরা কবিতাটা পড়বো এবং আইডেন্টিফাই করব মেটাফোর, সেই মেটাফোরটা আইডেন্টিফাই করার পর নিচে দাগ দিয়ে ফেলবো। নিচে যদি দাগ দিয়ে ফেলি, এরপরে পুরো কবিতায় এটা দাগ দিয়ে ফেললাম। জাস্ট ৫ টা আমাদেরকে লিখতে হবে। ৫ টা ফাঁকা ঘরে, ৫ টা ফাঁকা রোতে। ৫ টা আইডেন্টিফাই করে ফেলার পরে পরের ইয়াতে চলে যেতে হবে। এই ছকে চলে আসতে হবে। তারপর যেই লাইনগুলো থেকে আমরা আইডেন্টিফাই করেছি মেটাফোর, সেই লাইনগুলো তো ফার্স্ট এ কলামে লিখতে হবে। তারপরে সেম ওয়েতে করতে হবে, সলভ করতে হবে। তো সেকেন্ড যে মেটাফোরটা আমরা আইডেন্টিফাই করছি সেটা নিয়ে আলোচনা করব। ওল্ড এজ শুড বার্ন অ্যান্ড রেভ অ্যাট ক্লোজ অফ ডে। মৃত্যুর এই পূর্ববর্তী সময়, জীবনের শেষ দিকে নিজেকে পোড়াও, নিজেকে জ্বালাও, নিজের ভেতরকার যে পটেনশিয়ালটা আছে সেটাকে বের করে নিয়ে আসো। তর্জন গর্জন করো, নিজেকে জাহির করো। হ্যাঁ, ডে বলতে দিনকে বোঝানো হয়েছে। ডে ইজ কম্পেয়ার টু লাইফ। দিন দিন না, সরি, জীবনকে বোঝানো হয়েছে। দিন হচ্ছে এখানকার ওয়ার্ড মিনিং, বাট ইনার মিনিং হচ্ছে লাইফ। তো মেটাফর বা কম্পেয়ার টু এটার নিচে লিখলাম লাইফ। ডে ইজ কম্পেয়ার টু লাইফ। তারপরে এই লাইনটার অর্থ লিখবো একদম ছোট করে। টু শো দ্য প্রেশাসনেস অফ লাইফ। জীবনের মূল্য বোঝাতে এই কথাটা, এই লাইনটা ব্যবহার করা হয়েছে। থার্ডে চলে আসি। বিকজ দেয়ার ওয়ার্ডস হ্যাড ফর্ক নো লাইটনিং দে। এখানে ফর্কিং লাইটনিং হচ্ছে মেটাফোর। ফর্কিং লাইটনিং ইজ কম্পেয়ার টু সামথিং স্টার্টিং অল রে ভলিউন্টারি। যেহেতু বৃদ্ধ মানুষেরা পুরা একটা জীবন পার করে এসেছে, প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, যারা বৃদ্ধ জীবন পায় তাদের এই এক্সপিরিয়েন্সটা আসলে বৈপ্লবিক, জীবন পরিবর্তনকারী বা পরিবর্তন সাধনকারী। তাদের আশেপাশের মানুষের উচিত তাদের এই কাঁটাযুক্ত কথাটায় মনোযোগ না দিয়ে তাদের কথার যে অর্থটা আছে, তারা কি বলতে চাচ্ছে সেটার দিকে ফোকাস করা, তাদের ব্যবহারটার দিকে না। কারণ বৃদ্ধ মানুষেরা কম বেশি মেক্সিমাম ক্ষেত্রেই জীবনের শেষ পর্যায়ে এসে একটু বেশি রাফ বিহেভ করে। টু শো দ্য স্ট্রেংথ অফ লাইফ, এই ওয়ার্ডটাকে, এই লাইনটাকে ব্যবহার করা হয়েছে জীবন যে কতটা মূল্যবান, কতটা শক্তিশালী এটা বোঝাতে। ওয়াইল্ড ম্যান হু কট অ্যান্ড স্যাং দ্য সান ইন ফ্লাইট।
অ্যাডভেঞ্চারাস মানুষ, এমনকি অ্যাডভেঞ্চার করতে, করতে যে গান গাইতে, গাইতে সূর্যকে ধরেছে এমন মানুষদেরকে বোঝাচ্ছেন। এখানে caught and sang the sun in flight এই পুরোটাই হচ্ছে মেটাফোর। কারণ সূর্যকে কখনোই ছোঁয়া ধরা-ছোঁয়া সম্ভব না। এর কাছে গেলে অল্প কাছে গেলেই মানুষ পুড়ে যাবে। মানে অল্প কাছে বলতে দূর থেকেই মানুষ পুড়ে যাবে। এরকম মাঝামাঝি ডিসট্যান্স এ সেখানে ছোঁয়া তো দূরের কথা। Caught and sang the sun in flight is compared to joyful life beyond limit. জীবনে লিমিটেশন থাকবেই। বাট তারপরেও জীবনটাকে উপভোগ করতে হবে। যেমন সূর্য আমাদেরকে তাপ দেয়। এই তাপে কখনো, কখনো আমাদের কষ্ট হয়। তারপরেও যেমন আমরা জীবনটাকে উপভোগ করি। সূর্যের তাপেই পুরো পৃথিবীর এই শক্তি চলে। সেই শক্তির মূল হচ্ছে সূর্য। ঠিক সেরকমই জীবনে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকবে। তারপরেও এই জীবনটাকে উপভোগ করতে হবে। To show the ardent desire to enjoy life. জীবনের প্রবল যেই আগ্রহ, প্রবল ইচ্ছা এটা বোঝাতে এটা ব্যবহার করা হয়েছে। And you my father they are on the sad height এবং তুমি আমার বাবা জীবনের শেষ পর্যায়ে পৌঁছে। স্যাড হাইট বলতে মৃত্যু উপত্যকা। এখানে হাইটটা রূপক। Sad height is compared to ultimate painful death. মৃত্যু উপত্যকা দিয়ে বেসিক্যালি অনিবার্য পেইনফুল কষ্টের যে মৃত্যু তো অনেক কষ্টের এবং এটা অনিবার্য। মানে সবাইকে এই কষ্টের মৃত্যু উপভোগ করতে মানে কষ্টের মৃত্যু ফেস করতে হবে। এটা বোঝাতে এই লাইনটা ব্যবহার করেছে এবং এই লাইনে এই রূপকটা ব্যবহার করেছে স্যাড হাইট টু শো দ্য প্রক্সিমিটি অফ ডেথ। মৃত্যুর অনিবার্যতা বোঝাতে ব্যবহার করা হয়েছে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।